হ্যালো স্টুডেন্ট, আমি গৌরাঙ্গ পাইন। ক্লাস 9-এর বাংলা ব্যাকরণের যে প্রথম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সেই সম্বন্ধে আলোচনা করব। এই ধ্বনি ও ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে যে ধ্বনি কাকে বলে। ধ্বনি মানে সাউন্ড, অর্থাৎ আমরা যে আওয়াজ বার করি আমাদের বাকযন্ত্রের সাহায্যে, তাই ধ্বনি। শুধু কি তাই? ধ্বনি অর্থাৎ আমরা যে আওয়াজগুলো বার করছি সেই সব কটাকেই কি ধ্বনি বলে। এই ধ্বনি আর বাকধ্বনির মধ্যে একটা তফাৎ হচ্ছে, এই আওয়াজগুলি যখন আমরা মনের ভাব বোঝানোর জন্য ব্যবহার করে থাকি তখন তাকে আমরা পিচ সাউন্ড বা বাকধ্বনি বলি। এই বাকধ্বনি আর ধ্বনির মধ্যে একটা মাত্র তফাৎ। ধ্বনি কাকে বলে? তাহলে আমরা এই প্রশ্নটা জানব যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজের প্রধান এবং ক্ষুদ্রতম উপাদানকে আমরা ধ্বনি বলি। অর্থাৎ খুব ছোট্ট এবং ক্ষুদ্র উপাদানকে ধ্বনি বলবো। অ আ ক খ, অ আ ক খ, এই ধ্বনিগুলি হচ্ছে ধ্বনি। এই সবগুলোই হচ্ছে ধ্বনি। তাই এদের উৎপত্তি কোথা থেকে? এই ধ্বনির উৎপত্তি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। এই বাকযন্ত্র মানে কি? আমাদের দুটো স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড আছে, যেগুলো সবসময় অ্যাক্টিভ বা সক্রিয় থাকে। এই বাকযন্ত্রের সাহায্যে আমাদের এই যাবতীয় যে আওয়াজগুলো আমরা বার করছি, তোমরা যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ এখন, তা কিন্তু সেই বাকযন্ত্রের সাহায্যেই হচ্ছে। ফুসফুস থেকে শ্বাসবায়ু পৌঁছে যায় শ্বাসনালীতে, এবং শ্বাসনালী থেকে শ্বাসবায়ু আবার চলে আসে কণ্ঠনালীতে, অর্থাৎ কণ্ঠে। সেখান থেকে কণ্ঠনালীতে এসে এই শ্বাসবায়ু দুটো ভাগে ভাগ হয়ে যায়। কখনো শ্বাসবায়ু মুখ বিবর দিয়ে বের হয়, আবার কখনো নাসাগহ্বর দিয়ে বের হয়। এই নাসাগহ্বর মানে হচ্ছে নাক, নাকের পরে বেরিয়ে আসে, আবার কখনো মুখ দিয়ে বেরিয়ে আসে। এই মুখ দিয়ে যখন বের হচ্ছে তখন এই শ্বাসবায়ু হয়তো কখনো দন্ত বা দাঁতে আঘাত করছে, কখনো আবার ওষ্ঠে মানে ঠোঁটে আঘাত করছে, কখনো আবার জিভে আঘাত করছে। এই শ্বাসবায়ু আমাদের মুখে তালু, দন্ত, ওষ্ঠ, মূর্ধা, এই প্রত্যেকটাতেই আঘাত করছে বলে এই যে শব্দটা হচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি। তোমরা ওই শব্দগুলো শুনতে পাচ্ছ। এই ধ্বনিকে যখন আমরা লিখি তাকে বলি বর্ণ। অর্থাৎ যখন ওই অ আ এটা মুখে বলছি, এটা একটা রূপ পাচ্ছে, মানে অ আ এই যে চিহ্নগুলো, এই যে সাংকেতিক রূপগুলোকে। ধ্বনি আর বর্ণের মধ্যে সাধারণ তফাৎ থাকছে এটাই যে ধ্বনির ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি আর বর্ণের ক্ষেত্রে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে তফাৎ। ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলছি, আর ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলছি। আর ধ্বনির দুটো ভাগ হচ্ছে, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কি? যে ধ্বনিগুলো অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না। এদেরকে শ্বাসবায়ু একবার কণ্ঠ থেকে বেরিয়ে আসে, মানে এদের যে এই শ্বাসবায়ুটা একবার কণ্ঠ থেকে বেরিয়ে আসে, এদের কোনো সাহায্যের প্রয়োজন হয় না, কোথাও বাধা পায় না, তাকে আমরা বলি স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি কাকে বলবো? ব্যঞ্জনধ্বনি যে স্বরধ্বনিগুলো সাহায্য ছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে পারছে না। এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদের স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে, ঠিক আছে? এই শ্বাসবায়ু এই দন্ত আর ওষ্ঠ
জিহা, এইগুলো প্রত্যেকটিতে বাধা পেতে পেতে আসে। তাকে আমরা দেখছি যে ব্যঞ্জনধ্বনি। অ আ কে আমরা বলি স্বরধ্বনি, তাহলে অ আর আ, তাহলে একে আমরা বলবো স্বরধ্বনি। এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এদেরকে আমরা বলি ব্যঞ্জনধ্বনি। এবার আমরা স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে স্বরধ্বনি কাকে বলে। উচ্চারণকালে যে ধ্বনি মুখ বিবরের কোথাও বাধা পাচ্ছে না, যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজনও পড়ে না বা প্রয়োজনও হচ্ছে না, তাকে আমরা স্বরধ্বনি বলবো। যেমন অ, এটি একটি স্বরধ্বনি। এটি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কণ্ঠ থেকে মুখ দিয়ে বেরিয়ে আসছে এবং কোথাও কোনো বাধা পাচ্ছে না। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমরা এখন এই জাতীয় শব্দগুলো বলে থাকি। এখন এই শব্দগুলো বলার সময় আমরা এই বানানটা লিখলেও যখন উচ্চারণ করি তখন এমন বলি না, এমন বলি। অজবলা আকার ম দন্তেন্য, এমন বলি। অর্থাৎ বাংলা স্বরধ্বনিতে বলে, অজবলা আকার বলে, একটি ধ্বনি আছে, বলে একটা ধ্বনি আছে, ঠিক আছে, যেটি বাংলা ব্যঞ্জনবর্ণের নেই। কারণ হলো লিখিত রূপ আছে, লিখিত রূপ আছে এ। আমরা স্বরবর্ণের ক্ষেত্রে এই ব্যবহার করি, কিন্তু যখন স্বরধ্বনিতে আমরা এটি ব্যবহার করি তখন কথাটা আসে, অজবলা কথাটা আসে। আমরা একবার এমন শব্দগুলোর ক্ষেত্রে টাকে লক্ষ্য করতে পারি। এবার আমরা দেখে নেব যে স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগগুলি কী কী আছে। প্রথমেই হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী। অর্থাৎ যখন আমরা স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ অর্থাৎ আমাদের কণ্ঠ এইসব শ্বাসবায়ু যেখানে সেখানে স্পর্শ করছে, তাতে আমরা উচ্চারণের স্থান অনুসারে ফেলতে পারি, ঠিক আছে। পরের যে ভাগটা থাকছে পরিমাপ বা মাত্রা অনুসারে। অর্থাৎ আমরা একটা স্বরধ্বনি উচ্চারণ করতে কতটা সময় বেশি লাগছে বা কতটা সময় কম লাগছে। এর পরের অংশ হচ্ছে উচ্চারণের রীতি অনুসারে, উচ্চারণ করার নিয়মগুলি কি কি। এরপর জিয়ার অবস্থান, অর্থাৎ জিয়া কখন খুব সামনে বেরিয়ে আসছে, কখনো পেছনে সরে যাচ্ছে, আবার কখনো মাঝখানে অবস্থান করছে। এরপরে মুখ বিবরের শূন্যস্থান, অর্থাৎ মুখ খুব বেশি খুলে যাচ্ছে বা খুব কখনো বেশি সংকুচিত হয়ে যাচ্ছে। তারপরে ওষ্ঠের আকার, মানে ওষ্ঠ বা অধর, এইগুলো খুব ছোট হওয়া বা বড় হওয়া, খুব কাছে চলে আসা, এগুলোকে আমরা ওষ্ঠের আকারের মধ্যে ফেলতে পারি। প্রথমে আমরা আলোচনা করে নেব উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। প্রথমে সেটি হলো কণ্ঠ। অর্থাৎ যখন আওয়াজ কণ্ঠ থেকে একেবারে বেরিয়ে আসে তখন আমরা সেগুলিকে কণ্ঠের মধ্যে ফেলি। কণ্ঠের মধ্যে আছে অকার, আকার। এরপরে আছে তালব্য। তালব্যের মধ্যে আছে হর্ষই, দীর্ঘই। তারপরে আছে ওষ্ঠ, অর্থাৎ ঠোঁটের অংশটা। এই অংশের মধ্যে পড়ে হর্ষৌ, দীর্ঘ। এরপরে কণ্ঠ তালব্য, অর্থাৎ কণ্ঠ ও তালু দুটোরই ব্যবহার করা হয় এখানে। একার, ঐকার আর আকার, অজবলা আকার। এরপরে আছে কণ্ঠস্থ। কণ্ঠ আর ওষ্ঠ এখানে উভয়ের ব্যবহার হয়, ওকার আর ঔকার। এইগুলো হচ্ছে আমাদের উচ্চারণের স্থান অনুযায়ী ভাগগুলো, ঠিক আছে। এরপরে যে দ্বিতীয় ভাগটি রয়েছে সেটি হলো পরিমাপ অনুযায়ী। যখন আমরা স্বরধ্বনিগুলি বলছি সেটি বলতে কখনো বেশি সময় লাগছে, আবার কখনো কম সময় লাগছে, আবার কখনো আমরা টেনে উচ্চারণ করি। প্রথমটা হচ্ছে হর্ষস্বর। স্বরধ্বনি বলতে আমাদের কম সময় লাগছে, মানে হর্ষস্বরে আমাদের যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করা হয় এটা খুব কম সময় লাগছে।
ঠিক আছে। এর মধ্যে রয়েছে অকার, হস্যই, হস্যৌ, ঋকার। এরপরে আমাদের দীর্ঘস্বর আছে, অর্থাৎ যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অনেক বেশি সময় চলে যাচ্ছে বা লাগছে। এদের মধ্যে রয়েছে আকার, দীর্ঘই, দীর্ঘৌ, একার, ঐকার, ওকার, এইগুলো। এবং প্লুতস্বরও পরে আছে, প্লুতস্বর। যখন আমরা মা বলে ডাকি, মা, এই উচ্চারণটা করার সময় আটা অনেক দূর অবধি টানা হলো, দেখো আটা অনেক দূর পর্যন্ত টানা হলো। এই যে টেনে উচ্চারণ করার, ধরো গানের ক্ষেত্রে টানা হলো, বা ডাকার ক্ষেত্রে আমরা এই প্লুতস্বরের ব্যবহার করি। প্লুত শব্দের অর্থ হলো টেনে উচ্চারণ করা। মা যখন বলছি টাকে অনেক অনেক অবধি উচ্চারিত হচ্ছে, এটাকে আমরা প্লুতস্বর বলি। এরপরে উচ্চারণের রীতি অনুসারে কী কী আছে সেগুলো আমরা দেখছি। প্রথমেই রয়েছে মৌলিক স্বর, অর্থাৎ যেই স্বরধ্বনিকে আমরা আর ভাগ করতে পারছি না, অর্থাৎ আমরা মৌলিক স্বর বলছি সেইগুলোকে, যেমন অ, আ, হস্যই, হস্যৌ, একার, ওকার, আকার, অজবলা আকার, এইগুলো হলো মৌলিক স্বর। এরপরে রয়েছে মৌলিক স্বর। মৌলিক স্বর হচ্ছে গিয়ে মৌলিক স্বর বলছি যৌগিক স্বর। যৌগিক স্বর আছে দুটো, ঐকার আর ঔকার, দুটো যৌগিক স্বর। আর মৌলিক স্বর কটা আছে? 7টা। অকার, আকার, হস্যই, হস্যৌ, একার, ওকার আর আকার, এগুলো 7টা। আর যৌগিক স্বর দুটো, ঐকার আর ঔকার। আর ঐকার আর ঔকারকে কেন যৌগিক স্বর বলবো জানো কি? বলছি শুনুন। তার কারণ যখন আমরা ঐকার আর ঔকার এই স্বরধ্বনিগুলোর উচ্চারণ করি, আমরা দুটো স্বরধ্বনির ব্যবহার করি। ঐকারটাকে আমরা ভাঙলে কী পাবো? ঔ, ওকার যুক্ত হস্যই। আর ঔকারটার ক্ষেত্রে ওকার যুক্ত হস্যৌ। আমরা প্রথমেই বলেছিলাম যে স্বরধ্বনির ক্ষেত্রে উচ্চারণ অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু যৌগিক স্বরের ক্ষেত্রে উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্য নিতে হয়, তাই এদেরকে যৌগিক স্বর বলে। ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব আরও 3টে ভাগ সম্পর্কে। এবার আমরা দেখে নেব জিহার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলো কিভাবে আসে। এটার দুটো ভাগ আছে, একটা এটা হচ্ছে জিভ খুব সামনের দিকে এগিয়ে আসবে বা খুব পিছনের দিকে চলে যাবে, আর একটা হচ্ছে জিভ উপরে উঠবে বা নিচে নেমে আসবে। প্রথমে দেখে নেব সম্মুখ। সম্মুখ মানে কি? জিভ খুব সামনে, খুব এগিয়ে আসছে। উদাহরণগুলি হলো হস্যই, একার, আকার। এরপরে পশ্চাৎ। পশ্চাৎ মানে জিভ অনেকটা পিছনে চলে যাচ্ছে, অনেকটা পিছনে চলে যাচ্ছে। এর উদাহরণগুলি হলো অকার, হস্যৌ, ওকার। আর কেন্দ্রীয় মানে কি? জিভ মানে কেন্দ্রে থাকছে, জিভ মধ্যেই থাকছে না, মধ্যেই থাকছে না, খুব সামনে না খুব পিছনে, মানে মিডিলে থাকছে। এর উদাহরণ হচ্ছে আকার। এরপরে জিভের উপর নিচের অবস্থান, মানে জিভ যখন উপর নিচে থাকে, এর উদাহরণগুলি হলো হস্যই, হস্যৌ। এরপরে এর উপর থেকে খানিকটা নিচে নেমে এলে জিভের যে অবস্থা সেটা হচ্ছে উচ্চ মধ্য অবস্থান। এর উদাহরণ হলো একার আর ঔকার। নিম্ন মধ্য, অর্থাৎ আরেকটু নিচে নেমে থাকে। নিম্ন মানে একদম নিচে, যখন তাকে আমরা নিম্ন বলবো, এর উদাহরণ হচ্ছে আকার। আর নিম্ন মধ্যর উদাহরণ হচ্ছে গিয়ে অজবলা আকার আর অকার। এবার আমরা দেখে নেব মুখ বিবরের শূন্যস্থান অনুযায়ী যে স্বরধ্বনিগুলো আছে সেগুলো। যখন স্বরধ্বনি উচ্চারণ করা হচ্ছে তখন মুখ খুব বেশি খুলছে, আবার কখনো সংকুচিত হয়ে যাচ্ছে। এই ভাগটা হলো প্রথমে সংবিত। সংবিত হচ্ছে মুখ খুব বেশি খুলছে না, ছোট হয়ে যাচ্ছে। এর উদাহরণগুলি হলো হস্যই আর হস্যৌ। অর্ধসংবিত। অর্ধসংবিত মানে আগের মতোই অতটা ছোট নয়, তার থেকে খানিকটা আগে খুলছে। এর উদাহরণ হলো একার আর ওকার। অর্ধবিবৃত মানে আরও খানিকটা খুলে গিয়েছে।
সংবিদের মতো ছোট ব্যাপারটা আর নেই, মুখে শূন্যস্থানটা আরও বড়। এর উদাহরণ হচ্ছে অ্যা আর অ। এবং শেষ হচ্ছে বিবৃত। যখন আমরা পুরোপুরি খুলে মুখ থেকে উচ্চারণ করছি আ, এই আ উচ্চারণের সময় মুখের ভেতরের শূন্যস্থান আরও বেড়ে যাচ্ছে এবং সর্বাধিক বেশি হচ্ছে। এর উদাহরণ হচ্ছে আ। পরেরটা হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ কখনো খুব সামনে এগিয়ে এসে কুঞ্চিত হচ্ছে কখনো ছড়িয়ে পড়ছে। প্রথমে আছে প্রসারিত, যখন ঠোঁট সাইডে ছড়িয়ে যাচ্ছে। এর উদাহরণ হচ্ছে হর্ষই রেকার আর আকার, অজবল আকার। এর পরেরটা হচ্ছে কুঞ্চিত, যখন ঠোঁট সামনের দিকে এসে কুঞ্চিত হচ্ছে, গুটিয়ে যাচ্ছে। এর উদাহরণ হচ্ছে অ, হর্ষ, ওকার। এরপরে অর্ধকুঞ্চিত। এই অর্ধকুঞ্চিতের ব্যবহার আমাদের বাংলা স্বরবর্ণের নেই। এর পরেরটা হচ্ছে মধ্যস্থ, না খুব প্রসারিত হচ্ছে না খুব কুঞ্চিত হচ্ছে, তাহলে সাধারণভাবে উচ্চারিত হচ্ছে, যেমন আ। তাহলে আমরা আজকের এই পাঠটা আমরা জানলাম স্বরধ্বনি। পরের দিন আমরা জানবো ব্যঞ্জন ধ্বনি। এটা আমরা ব্যঞ্জন ধ্বনিটা। ঠিক আছে আজকে।